গল্প তোমাতে আসত। পর্ব 11 থেকে 14। তানিশা সুলতানা। কো কি বলছেন এসব? অলক্ষণে কথা নিয়ে মজা করবেন না প্লিজ, ভয়ার্থক স্বরে বলে আদ্রিতা। জবাব দেয় না আবরার। তাকায়ও না আদ্রিতার পানে, বরং খুবই মনোযোগ সহকারে ড্রাইভ করতে থাকে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। খুবই কাছাকাছি রয়েছে মুখখানা। যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যায় ঠিক ততটাই কাছাকাছি। এই মুহূর্তে আদ্রিতা আবিষ্কার করল লোকটার থুতনিতে কাটা দাগ রয়েছে। দাড়ির জন্য দাগটা দেখা যায় না। আর বা চোখের পাশে একটা ছোট তিল রয়েছে। একদমই ছোট, কাছাকাছি ছাড়া নজরে পড়বে না। তারপর লোকটার বুকের ভেতর হতে টিপটিপ আওয়াজ আসছে। হার্টবিট দ্রুত চলছে বোধ হয়। আদ্রিতা ব্যাপার খানা শিওর হওয়ার জন্য নিজের বা হাতখানা চেপে ধরে আবরারের বুকের বা পাশে। মাথাখানা এগিয়ে কান খাড়া করে। নাহহ ঠিকই শুনছে। টিপটিপি করছে। মেয়ে মানুষ কোলে বসে থাকলে শুধু হার্টবিট নয়, আরও অনেক কিছুই ফাস্ট চলে। ভূমিকম্পের ন্যায় শোনালো আবরারের কথাখানা। সাইক্লোন যেমন হঠাৎ করে এসে কাঁপিয়ে দেয় প্রকৃতি, ঠিক তেমনি আবরারের কথাখানা কাঁপিয়ে দেয় আদ্রিতার সমস্ত সত্তা। অন্য রকম শোনালো লোকটার কণ্ঠ। ডার্ক রোমান্টিক মুভিতে হিরো যখন নায়িকার সাথে রোমাঞ্চ করার মতো থাকে, তখন দুই একখানা কথা বলে স্লো ভয়েসে ঠিক তেমন শোনালো। লোকটার বউয়ের কপালে শনি রবি সোম সব রয়েছে। দেখা গেল সর্বক্ষণ বউকে কোলে নিয়ে ভুলভাল বার্তা বলে গেল। বা এমনও হতে পারে বদ্ধ কক্ষে 4-5 দিন কাটিয়ে দিল। ওহ মাই গড! শুকনো ঢুক গিলে আদ্রিতা আখি পল্লব বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়। অ্যানি পাশের সিটে গা এলিয়ে দিয়েছে এবং কুটুর কুটুর নয়নে আবরার আদ্রিতাকে দেখতে। পলক ফেলছে না চোখের, আবার কিছু বলছেও না। যেন আদ্রিতা এবং আবরার মুভি করছে আর অ্যানি সেই সিন দেখছে। একটু নড়েচড়ে ওঠে আদ্রিতা। আবরারের কাঁধে হাত দিয়ে একটু ভালে করে বসার চেষ্টা করে। তখনই আবরার ফের বলে ওঠে, ডোন্ট ডিস্টার্ব। কপালে ভাঁজ পড়ে আদ্রিতার। কখন সে ডিস্টার্ব করলো? উল্টে সেই তো আদ্রিতাকে ডিস্টার্ব করছে। হাতে ভেজা ভেজা কিছু অনুভব করতেই আদ্রিতা নজর দেয় আবরারের গলায়। ঘেমে গিয়েছে লোকটা। কিন্তু কেন? ওয়েদার তো ঠান্ডা। শীতের পোশাক পরার মতো ওয়েদার। তাহলে এই হাতি ঘামছে কেন? আশ্চর্য। হঠাৎ গাড়ি থেমে যায়। আদ্রিতার হুঁশ ফেরে। এতক্ষণ আবরারকে অনুভব করতে এতই ব্যস্ত ছিল যে কখন পথ ফুরিয়ে গিয়েছে খেয়ালই করেনি। আবরার চোখ বন্ধ করে আদ্রিতার কোমরে হাত রাখে। গভীরভাবে ছুঁয়ে দেয় কোমরের ভাঁজ। পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা। নিজের হাতখানা রাখে আবরারের হাতের ওপর এবং বল প্রয়োগ করে ছাড়ানোর চেষ্টা করে। রিনরিনিয়ে বলে, আমি নামব। বিরক্ত হলো বোধহয় আবরার। চোখ মুখ কুঁচকে চোখ খুলে আদ্রিতার নিচু মুখের পানে তাকিয়ে গম্ভীর স্বরে ভয়ঙ্কর কিছু অশ্লীল বাক্য আওড়ায়। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কান দিয়ে যেন ধোঁয়া বেরুচ্ছে তার। ছিহহ, লোকটা এত অশ্লীল। বিড়বিড় করে বলে, আপনি প্লিজ মুখে ফুলস্টপ মেরে থাকুন। মুখ খুললেই ভূমিকম্প হয়ে যাবে। আবরার বোধহয় শুনতে পেল আদ্রিতার কথা। তাই তো চাপা স্বরে বলে ওঠে, ভূমিকম্প এখনো হয়নি। আসিফ আদনান নামটা আর একবার শুনলে ভূমিকম্প হবে তোমার ছোট্ট দেহখানায়। সহ্য করতে পারবে না, মরে যাবে। নিজ বক্তব্য শেষ করে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে দেয় আবরার। আদ্রিতা যেন এটারই অপেক্ষায় ছিল। তাড়াহুড়ো করে নেমে পড়ে আবরারের কোল হতে। কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে চলে যায় মূল ফটকের ভেতরে। দরজার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে দুটো শ্বাস টানে। এতক্ষণ যেন শ্বাস আটকে ছিল। লোকটা ভয়ঙ্কর। শুধু ভয়ঙ্কর নয়, নির্লজ্জ। ছিহহ কি সব কথা বলে। মুখের কোনো ব্রেক নেই। অসভ্য হাতি একটা। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকে।
একবার পিছু ঘুরে উকিও দিয়ে ফেলেছে ইতোমধ্যে। মনে হচ্ছে এই বুঝি লোকটা পেছনে চলে আসলো আর আবারও কিছু ভুলভাল বাক্য আওড়ালো বা আদ্রিতাকে। না না, ছি ছি, হহ, লোকটা আর এমন করবে না। এভনি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়ায়। সে মাত্রই দৌড়ে এলো। মিনিট দুয়েক পরে সিয়াম দরজা খুলে দেয়। আদ্রিতাকে দেখে এক গাল হেসে বলে, উফ আদ্রিতা, তুমি হচ্ছ চোখের শান্তি। তোমায় দেখলেই পরাণ জুড়িয়ে যায়। আদ্রিতা সিয়ামকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, সিয়াম ভাই, আমি আপনার আপন বোন, ফ্ল্যাট করবেন না। সিয়ামের হাসি মাখা মুখ খানা চুপসে যায়। হাত দ্বারা কপালে দুটো আঘাত করে উচ্চ স্বরে বলে, ইয়া মাবুদ, এই ছিল আমার কপালে। হতে চাইলাম বর, বানিয়ে দিল আপন ভাই। এসব আমি কেমনে সহ্য করব। আদ্রিতা হেসে ফেলে সিয়ামের কথা শুনে। অলস ভঙ্গিমায় সোফায় এসে বসে। হাতের ইশারায় সিয়ামকেও ডাকে। নিজের পাশে বসতে বলে। ভদ্র ছেলে সিয়াম এসে বসে আদ্রিতার পাশে। ভাই, উনি বলল আমি ওর হাজবেন্ড। কেন বলল গো? কাহিনী কি? পাগল হলো নাকি? আরে হো, ধুর, ওই শালা পাগল। ছোটবেলায় তোমাদের বিয়ের কথা হয়েছিল, ও সেটা ধরেই পড়ে আছে। হে হে, ভেবেছে তোমাকে বিয়ে করবে। পাগল ছেলে। কেবলা মার্কা হাসি দিয়ে বলে সিয়াম। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, পৃথিবীতে এত এত ভালো মানুষ থাকতেও আমার বিয়ের কথা কেন ওই হাতির সাথেই হয়েছিল সিয়াম ভাই। সিয়াম সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় বলে, তুমি চাইলে হাতি ডিলিট করে সিয়ামকে সেভ করতে পারো। অপশন আছে। আদ্রিতা মুখ বাঁকায়। পাগলের থেকে হাতিই ভালো, নয় কি? তুমি আমায় পাগল বললে আদ্রিতা? না তো ভাই, কখন বললাম? আপনি আমার আপন ভাই। পাগল বলতে পারি। সিয়ামঘর প্রতিবাদের সুরে কিছু বলবে তার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আহাদ, আমান এবং ইভান। তাদের হাতে রয়েছে বিশাল সাইজের ব্যাগ। কৌতূহলী আদ্রিতা প্রশ্ন করে, ব্যাগে কি আছে? জবাব দেয় আমান, আজকে আবরারের বার্থডে তো, ওকে সারপ্রাইজ দিব। পরপরই ওরা কাজে লেগে পড়ে। অহনা আদ্রিতার কোলে বাচ্চা দিয়ে নিজেও ওদের হাতে হাতে সাহায্য করে। আতিয়া বেগম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তার ছেলে কি এসব মানবে? করবে বার্থডে সেলিব্রেট? হয়তো করবে না। ঘন্টা লেগে যায় সাজানো শেষ হতে। আমান এবং আহাদ আতিয়া বেগমকে জোর করে কিচেনে পাঠিয়ে দেয়। তারা কেন কেক আনেনি। আতিয়া বেগমের হাতে বানানো কেক দিয়েই আবরারের বার্থডে সেলিব্রেট করবে। কাজ শেষে সকলেই ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ে। বাচ্চা কাঁদছে বিধায় অহনা তাকে নিয়ে নিজ কক্ষে চলে যায় দুধ খাওয়াতে। আদ্রিতা একখানা বেলুন ফুলানোর চেষ্টায় আছে। আমান বলে, আদ্রিতা, তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ ভাইয়া, খুব পারি। এমনকি মুখে মুখে কবিতা বানাতেও পারি। শোনাবো একটা? আহাদ বলে, শোনাও তো দেখি। সোজা হয়ে বসে আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর বলে, আম পাতা জোড়া জোড়া, সিয়াম ভাইয়ের কপাল পোড়া, শেয়ালের ডাকে কুকুর নাচে, আহাদ ভাই আশায় বাঁচে, রাতের রং কালো, আমান ভাই খুবু ভালো, দূর আসমানে বক থাকে, ইভান ভাই কুকু বলে ডাকে। মানুষ নাম তার, দেখতে হাতির বাচ্চা। সে আর কেউ নয়, আমাদের আবরার চাচা। আতিয়া বেগম উচ্চস্বরে হেসে ফেলে আদ্রিতার কবিতা শুনে। আমান লাজুক হেসে আদ্রিতার পাশে বসে পড়ে। আহা, তাকে ভালো বলেছে মানে আদ্রিতার তাকে ভালো লাগে। অহনার বাবুর নাম রাখা হয়েছে আহির। নামটা রেখেছে অহনার স্বামী হিমেল। এই মুহূর্তে বাবুকে কোলে নিয়ে তিনি বসে আছে ড্রয়িং রুমের এক কোনায়। ছেলের থেকে চোখ ফেরাচ্ছে না। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে হিমেলের পাশে। ও মূলত গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে হিমেলকে। আদ্রিতা জেনেছে হিমেল সুইজারল্যান্ডে থাকত। এখানেই তার পরিবার। অবশ্য তার জন্ম হয়েছে বাংলাদেশের রংপুর জেলায়। বাবা চাকরির খোঁজে পাড়ি জমিয়েছিল এই অদ্ভুত কান্ট্রিতে। তারপর ছেলে এবং বউকেও নিয়ে এসেছে। অহনা কেন এই লোকটিকে বিয়ে করল? হাজার হাজার মাইল দূরত্ব, আগে কখনোই কেউ কাউকে দেখেনি। তারপরও এই লোকটির জন্য ঘর ছেড়েছিল।
একা একাই পাড়ি দিয়েছে সুইজারল্যান্ড। একবারও কি তার ভয় করেনি? যদি লোকটা ভালো না হতো, যদি অহনাকে মেরে দিত, একবার সময় করে অহনাকে জিজ্ঞেস করবে, জানতে চাইবে তাদের প্রেমের কাহিনী। আরে হো হো আদ্রিতা, এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, কেক সাজাবে। আমান কথা বলতে বলতে আদ্রিতার ডান হাত খানা মুঠোয় পুরে নেয়। আদ্রিতার বক্তব্য না শুনেই তাড়াহুড়োয় টেনে নিয়ে যেতে থাকে তাকে। কেক ডেকোরেশন করছে সিয়াম, তাকে বলে বলে দিচ্ছে আহাদ। ইভান ভিডিও করতে ব্যস্ত। বরাবরই ভিডিও ভালোই করে ইভান। আমান ভাই হাত ছাড়ুন, খানিকটা শক্ত গলায় বলে আদ্রিতা। কথাখানা আমানের কর্ণকুহুরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই হাত ছেড়ে দেয়। অনুশোচনা বোধ ফুটে ওঠে মুখশ্রীতে। মজা করে ঠিক আছে, কিন্তু সে মানে আদ্রিতা তার বন্ধুর বউ। সরি আদ্রিতা। কিছু মনে করো না, আমি তোমাকে বোনের চোখে দেখি। ইটস ওকে ভাইয়া, আমি কিছু মনে করিনি। চলুন। আমানকে এড়িয়ে এক প্রকার দৌড়েই সিয়ামের পাশে গিয়ে দাঁড়ায় আদ্রিতা, অ্যানিকে কোল থেকে নামিয়ে দেয়। বেশি মানুষ একদমই পছন্দ নয় অ্যানির, তাই আদ্রিতার থেকে ছাড়া পাওয়ার পরেও দৌড়ে এদিক সেদিকে যায় না। ঘাপটি মেরে বসে থাকে মালিকের পায়ের কাছে। কে নাম লেখা নিয়ে বাধে বিপত্তি। সিয়াম লিখেছে সেটা একদমই ভালো হয়নি। হ্যান্ডরাইটিং ভালো নয় তার। গোটা কেকের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে নামখানা। সকলেই বিরক্ত সিয়ামের প্রতি। আহাদ চোখ পাকিয়ে তাকায়। বাল লিখছোস শালা, লেখা তুল। আমি লিখমু। ইভান ক্যামেরা ফেলে দিয়ে জাপটে জড়িয়ে ধরে আহাদের পা। কাদো কাদো স্বরে বলে, মা কইরা দে ভাই, তুই লিখিস না। তোর হাতের লেখা জঘন্যতম আল্ট্রা প্রোম্যাক্স। কিটকিটিয়ে হেসে ওঠি সিয়াম। আহাদ দাঁতে দাঁত চেপে লাথি মারে ইভানকে। ছিটকে ক্যামেরার কাছে গিয়ে পড়ে সে। আমান বলে, নামটা আদ্রিতা লিখুক। শুনেছি সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয়। খুশিতে গদগদ হয়ে ওঠে আদ্রিতা। মুহূর্তেই সিয়ামের হাত থেকে নিয়ে নেয় লেখার যন্ত্র এবং ফতাফত লিখে ফেলে শুভ জন্মদিন আবরার তাসনিন। ইচ্ছে ছিল হাতির বাচ্চা লেখার, কিন্তু আতিয়া বেগম সামনেই দাঁড়িয়ে আছে বিধায় লিখতে পারে না। সবাই আদ্রিতার লেখার বেশ প্রশংসা করে। সমস্ত ডেকোরেশন শেষ হওয়ার পর মুহূর্তেই আবির্ভাব ঘটে আবরার তাসনিনের। গম্ভীর মুখশ্রী তার, যেন হাসলেই জরিমানা হয়ে যাবে। আতিয়া বেগম কাচুমাচু হয়ে দাঁড়ায়, নিজের মুখ লুকাতে ব্যস্ত যেন। এই বুঝি আবরার সব কিছু তছনছ করে দিবে। উচ্চস্বরে চিল্লিয়ে বলে উঠবে, এসব কে করেছে? আমার পছন্দ নয় জানো না তোমরা? তখন কি হবে? আতিয়াই বুঝি দোষী। আবরার ভাববে তার মা এত সব কিছুর আয়োজন করেছে, এখানে মেয়ের জামাই রয়েছে। আবরার যদি সকলের সামনে আতিয়াকে দুটো কথা শুনিয়ে দেয়, তখন কি করে সহ্য করবে তিনি? তার এত সব ভাবনার মাঝেই শুনতে পায় সকলের উচ্চস্বরে বলা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডেয়ার আবরার স্লোগানটি। শুকনো ঢোক গিলে আতিয়া ভয়ার্থক দৃষ্টিতে তাকায় ছেলের মুখ পানে। আবরার চরম বিরক্ত, কপাল কুঁচকে ধীর গতিতে এগিয়ে যায়। আদ্রিতা ভেঙচি কাটে। সব কিছুতেই লোকটার বাড়াবাড়ি। এত সুন্দর আয়োজন করেছে তারা, ইয়া বড় কেক, এসব দেখে তো খুশি হওয়ার কথা। আদ্রিতার জন্মদিন কখনোই সেলিব্রেট করা হয়নি। বার্থডে উপলক্ষে এক টুকরো কেক আদ্রিতা কোনোদিনও চোখে দেখেনি। যখন মা বেঁচে ছিল, তখন মা বলতো, সামনে বছর তোর বাবা বাড়ি আসলে বড় করে জন্মদিন সেলিব্রেট করব। আর মা মারা যাওয়ার পরে বাবা প্রতি বছর জন্মদিনে কল দিয়ে বলে, সামনে বছর তোমার বার্থডে সেলিব্রেট করব। আজ অবধি সামনে বছর আর আসলো না। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা এক পা দু পা করে আবরারের পাশে গিয়ে দাঁড়ায়। ফিসফিস করে বলে, আমার মাকে কষ্ট দিয়ে একটা বাক্য উচ্চারণ করবেন না। মন চাইলে কেক কাটুন, না হলে মুখ বন্ধ রেখেই কেটে পড়ুন এখান থেকে। ব্রুজোরা কুঁচকে ফেলে আবরার বাঁকা নয়নে এক পলক তাকায় আদ্রিতার পানে। পরপরই গম্ভীর স্বরে বলে ওঠে,
আমি জন্ম নিয়ে পৃথিবীতে অষ্টম আশ্চর্যজনক কিছু হয়নি, সো আমার বার্থডে এত ধুমধাম করে সেলিব্রেট করার কিছু নেই। ব্যাসস বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কেটে পড়ে ড্রয়িং রুম থেকে। কাউকে কোনো কথা বলার সুযোগ দেয় না। হতাশ হয় আহাদ, আমান, সিয়াম এবং ইভান। তারা প্রতি বছরও কোনো না কোনো সারপ্রাইজ প্ল্যানিং করে। আর তাদের প্ল্যানিং ভেস্তে দেয় আবরার, তা শুনিন। একেবারে নিজ কক্ষের পদচারণ করে দরজা আটকে দেয় বিকট শব্দে আবরার। কেঁপে ওঠে ড্রয়িং রুমে উপস্থিত সকলেই। আবারও চোখের কোণে অশ্রু জমে আতিয়া বেগমের। অহনা আহিরকে কোলে নিয়ে বসেছিল স্বামীর পাশে। ভাইয়ের বিহেভিয়ারে ভীষণ কষ্ট পায়। হিমেল হাত রাখে অহনার কাঁধে। সান্ত্বনার বাণী আউড়ে বলে, ইটস ওকে জান, মুড অফ করো না। অহনা হিমেলের পানে তাকিয়ে মলিন হাসে। এই মানুষটা আছে বলেই অহনা পৃথিবীতে সুখ খুঁজে পেয়েছে। এই একটা মানুষ অহনার জীবন রাঙিয়ে দিয়েছে ভালোবাসা দ্বারা। মুছে দিয়েছে সকল গ্লানি, দুঃখ, আর তাকে ছুতেই পারে না। কিছু মুহূর্ত আগে আলোয় ঝলমল করা বাড়িটা এখন শুনশান নীরবতায় ছেয়ে গিয়েছে। কোথাও কোনো জনমানব খুঁজে পাওয়া যায়। অহনা তার সন্তান হিমেলের সাথে চলে গিয়েছে শ্বশুর বাড়িতে। এখানে আর হিমেল রাখবে না ওদের। আতিয়া বেগম গিয়েছে অহনার সাথে। মেয়েকে একা ছাড়তে মন সায় দিচ্ছে না তার। নাতনিকে ছাড়া এক মুহূর্ত থাকার কথাও ভাবতে পারে না। আমান, আহাদ এবং ইভান চলে গিয়েছে যার যার বাসস্থানে। সিয়াম শপিং মলে গিয়েছে। যাওয়ার আগে আদ্রিতাকে বলেছিল সাথে যেতে, কিন্তু আদ্রিতা যায়নি। বর্তমানে আদ্রিতা এবং অ্যানি বসে আছে ড্রয়িং রুমে। সামনে টিভির স্ক্রিনে চলছে মাই ফ্লোট মুভি। গভীর মনোযোগ দিয়ে মুভি খানা দেখছে আদ্রিতা। প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে। নিক এবং নোয়া গাড়িতে। নিক ড্রাইভ করছে এবং নোয়া পাশে বসে আছে। ইংরেজি হিন্দি কোনো ভাষাই বোঝে না আদ্রিতা, তবুও একটু একটু আন্দাজ করতে পারে। মুহূর্তে নোয়া নিকোলাসের হাতের ওপর হাত রেখেছে। বিষণ্ণ স্বরে বলছে, আমি তোমার শতালো বোন। আমাদের সম্পর্ক মানবে না কেউ। তোমার বাবা আমার মা কেউ মেনে নিবে না। সাথে সাথে নিকোলাস গাড়ি থামিয়ে ফেলে। সিটবেল্ট খুলে নোয়ার গালে হাত রাখে এবং চুম্বন এঁকে দেয় ঠোঁটে। একটু পরেই ওষ্ঠ ছেড়ে বলে, ভালোবাসা যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি গুনাহগার, পৃথিবীর সবচেয়ে বড় পাপী। ডায়লগও শেষ করে আবারও চুম্বনে লিপ্ত হয়। আদ্রিতা গালে হাত দিয়ে গোটা ব্যাপারখানা দেখে। আহারে কত ভালোবাসা! দেখেই পরাণ জুড়িয়ে যায়। হঠাৎ করে কেউ ধপ করে বসে পড়ে আদ্রিতার পাশে। গম্ভীর স্বরে বলে, এসব সিন দেখে ফিলিংস আসে না, লিপকিস করতে মন চায়। আদ্রিতা টিভির স্ক্রিনে নজর রেখেই আনমনে বলে ওঠে, আমার ড্রিম এটা। কত স্বপ্ন দেখি আমি চুমু খাচ্ছি। ঠোঁটে চুমু খাওয়ার ফিলিংস জানার বড্ড ইচ্ছে আমার। আমি বাকিটা শেষ করার আগেই। সহ্য করতে পারবে তো? আদ্রিতা ভ্রু কুঁচকে তাকায় আবরারের মুখ পানে। পাগলের মতো কথা। আদ্রিতা নাকি সহ্য করতে পারবে না। চুমু সহ্য করতে না পারলে জীবনটাই তো বৃথা। হাহহ খুব পারবে। এই যে টিভির স্ক্রিনে থাকা মেয়েটা মজা করে সহ্য করে নিচ্ছে, যেন এর থেকে মজাদার আর কিছু নেই। আবারও ভাবনায় পড়ে যায় সে, সত্যিই কি এর থেকে মজাদার কিছু নেই? আবরারের মুখ পান থেকে নজর সরায়। এই মুহূর্তে টিভির স্ক্রিনে চলছে অশ্লীল এবং আপত্তিকর দৃশ্য। হাত পা কাঁপতে শুরু করে আদ্রিতার। লজ্জায় গাল দুটে লাল হয়ে উঠেছে। কানে গরম অনুভব করছে। চোখের পাতা ভারী মনে হচ্ছে। তাকাতে ইচ্ছে করছে না। শুকনো ঢুক গিলে সে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আলগোছে টিভি বন্ধ করার জন্য রিমোট খুঁজতে থাকে। কিন্তু আশেপাশে তার দেখা মেলে না। কাজের সময় কিছুই পাওয়া যায় না। আবরার সোজা হয়ে বসে। একটা হাত আদ্রিতার পেছনে দিয়ে সোফার হাতলে রাখে। একটু একটু ছুঁয়ে দিচ্ছে আদ্রিতা পিঠ। আরেক দরফা চমকায় সে। মনের মধ্যে অদ্ভুত কিছু ভাবনারা ভিড় করেছে। তাড়াহুড়ো করে একটু এগিয়ে বসে সে। আবরার নিচু স্বরে বলে, এসব দেখে হাজবেন্ডের অভাব ফিল করো না। সামান্য কথা কিন্তু মিনিংটা অমান্য।
লাজুক এবং ভীতু আদ্রিতার লাজ বাড়িয়ে দিতে সক্ষম হলো, তাই মাথা খানা একদমই নিচু হয়ে গিয়েছে। দুই হাত একে অপরের সঙ্গে চাপ প্রয়োগ করছে। ইচ্ছে করছে দৌড়ে চলে যেতে, কিন্তু বেইমান দেহখানা চলতে চাইছে না যেন। এটারই সুযোগ নিল বোধহয় আবরার। সোফার হাতলে রাখা হাতখানা আদ্রিতার কাঁধে রাখে এবং আচমকা টান দিয়ে নিজের দিকে নিয়ে আসে। ভয়ার্তক আদ্রিতা বলে ওঠে, কি করছেন? সিয়াম ভাই কি চেনে? কথাখানা বলে নিজেই বিরক্ত নিজের ওপর। বালের এক্সকিউজ দেখালো, যেন তারা জামাই বউ। কড়া ভাষায় কিছু বলা যেত না। ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার অ্যাবাউট? গোটা বাক্য শেষ করার আগেই দরজা ঠেলে ভেতরে ঢোকে সিয়াম। আদ্রিতা এক লাফে দাঁড়িয়ে পড়ে এবং যান প্রাণ এক করে দৌড়ে চলে যায় নিজ কক্ষে। অ্যানিকে সাথে নিতে বেমালুম ভুলেই গিয়েছে। নিজের জীবন বাঁচাক আগে, তারপর অন্য কথা। সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা অ্যানির পানে তাকায় আবরার। ইচ্ছে করল নরম তুলতুলে গায়ে হাত বুলিয়ে দিতে, তবে ইচ্ছেকে প্রাধান্য দিল না। সিয়াম বোকার মতো তাকিয়ে আছে আবরারের পানে। আদ্রিতাকে দেখল সে ছুটে পালাতে। এখন কথা হচ্ছে আবরার কি করছিল আদ্রিতার সাথে। কি করছিল, কি মানে কি? ভাবতে ভাবতে এগিয়ে আসে সিয়াম। আবরারের পাশে বসে প্রশ্ন করে, চুমু খেয়েছিস? চুমুতে পোষাবে না আমার। হট নাইট লাগবে। অল হবে না। উহু, গোটা নাইট হট থাকতে হবে। আদ্রিতাকে ছেড়ে দে ভাই। তোর এই হটনেস বাংলাদেশের একটা জনগণ কমিয়ে দিবে। আবরার সিয়ামের মাথা চাটি মারে। ইডিয়েট, জনগণ বাড়িয়ে দিবে। রাত 3টে বাজে। 3টে মানেই আমানের কাছে গভীর রাত। ঘুমিয়েছে 2টোয়। তার কিছু মুহূর্ত পরেই ফোন বেজে ওঠে। আননোন নাম্বার থেকে কল করে বলা হয়েছে জুরিখ নদীর পাশে আসতে। কে বা কারা কল করেছে জানা নেই আমানের, তবে যাওয়াটা বাধ্যতামূলক মনে হলো। হয়তো কোনো প্রয়োজন, না হলে কেন কল করে ডাকবে। টি শার্ট এবং ট্রাউজার পরে ঘুমিয়েছিল আমান। সেভাবেই বেরিয়ে যায়। গ্যারেজ থেকে গাড়ি বের করতে হবে। এই মুহূর্তে গ্যারেজে যেতে ইচ্ছে করল না, তাই বারান্দায় ঢেকে রাখা বাইক নিয়েই ছুটে। ঠান্ডা পড়েছে প্রচণ্ড। কুয়াশায় রাস্তা ঘাট দেখা মুশকিল। বিরক্ত আমান বাইকের স্পিড কমিয়ে দেয়, পাছে আবার অ্যাক্সিডেন্ট করে বসবে। তবে শেষ রক্ষা হয় না। পেছনে থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে তার বাইককে। বাইক সমেত পড়ে যায় আমান। ডান হাতের ওপরে পড়ে বাইকের মাথা। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে ওঠে আমান, মৃদু স্বরে চিৎকার করে। গাড়িটাও থেমে যায়। বেরিয়ে আসে আমান এবং সিয়াম। ভয়ার্তক সিয়াম এগিয়ে যায় আমানের দিকে। বাইকের তলা থেকে টেনেটুনে বের করে তার হাত। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অপরদিকে আবরার বুকে হাত গুজে শান্ত নয়নে দেখছে। না কোনো সিম্প্যাথি দেখাচ্ছে আর না কোনো অনুশোচনামূলক বাক্য আওড়াচ্ছে। কিছু মুহূর্তে আগে নিজে ইচ্ছেকৃতভাবে ধাক্কা মেরে ফেলে দিল, এতে বিন্দুমাত্র আক্ষেপ নেই। সিয়াম একা একাই গাড়িতে তোলে আমানকে এবং নিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। দাঁড়িয়ে থাকে আমান। ঠোঁটের কোণায় বোধহয় একটু হাসি ফুটে উঠল তার। অন্ধকারে ঠিক বোঝা গেল না, তবে বিলাই আঁখি দুটো চকচক করছে। যে হাত আমার বউকে স্পর্শ করার সাহস দেখাবে সেই হাত না থাকাই শ্রেয়। নেক্সট টার্গেট আসিফ আদনান। ঘুম উঠে গিয়েছে সিয়ামের। আমানকে হাসপাতালে ভর্তি করে বাসায় আসতে আসতে সকাল হয়ে গিয়েছে। আবরার ড্রয়িং রুমের সোফায় বসে টি টেবিলের ওপর পা রেখে আরাম করে কফির মগে চুমুক দিচ্ছে আর ল্যাপটপে কিছু দেখছে। তুই আমানের হাত ভেঙে দিলি। ভয়ার্তক কণ্ঠস্বর সিয়ামের। দৃশ্যখানা সে ভুলতেই পারছে না। প্রাণপ্রিয় বন্ধুর সুন্দর হাতখানা কিভাবে চোখের পলকেই ভেঙে দিল। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছিল। আবরার ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে স্বাভাবিক স্বরে জবাব দেয়, দিলাম ভেঙে। নেক্সট টার্গেট তুই। এবার তোর চোখ তুলব। সিয়াম সঙ্গে সঙ্গে নিজের চোখের ওপর হাত রাখে। অনুন্নয়ের স্বরে বলে, প্রয়োজনে তোর বউকে মা বলে ডাকবো। তাও চোখ তুলিস না। ওকে।
যাহহ তোর মাকে ডেকে নিয়ে আয়, বলবি বাবা ডাকছে। যাহহ তোর মাকে ডেকে নিয়ে আয়, বলবি বাবা ডাকছে। সিয়াম হতদম্ভ হয়ে যায়, ক্রাশকে মা বলে ডাকবে। যাকে দেখে হৃদয়ে ঘণ্টা বেজেছিল, মন বলেছিল জীবনসঙ্গী পেয়ে গিয়েছিস, কলিজা বলেছিল তাকে তোর জন্যই পাঠানো হয়েছিল, ফুসফুস বলেছিল তোর ভালোবাসার পাখি, নাড়িভুড়ি বলেছিল এবার তুই মিঙ্গেল হবি। সেই ক্রাশকে এবার মা ডাকতে হবে। এই অবিচার ধর্মে সইবে। হৃদয় খানা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবরার কি অন্যায় কথা বলেনি? অবশ্যই বলেছে। ঘোর অন্যায়মূলক কথা বলেছে। চরম লেভেলের অন্যায়। কিন্তু এটাকে বলবে গোমরামুখ ভয়ঙ্কর আবরারকে। কার বুকের পাটা আছে আবরার তাসনিনের গলায় আঙুল দিয়ে বোঝানোর তুই অন্যায়কারী, তুই অপরাধী, তোর ক্ষমা নাই। যেই বলতে যাবে তাকেই চোখের দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দিবে বা আমানের মতো মুখখানা ভেঙে দিবে। শুকনো ঢুক গিলে সিয়াম অসহায় দৃষ্টিতে তাকায় আবরারের পানে। কি সুন্দর দেখতে, ঠিক রাজপুত্রের মতো। কিছু মন খানা, নির্দয়, পাষাণ। এই মুহূর্তে নির্দয় পাষাণ পুরুষ ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাচ্ছে। খোঁচ খোঁচ শব্দে মুখরিত হচ্ছে গোটা ড্রয়িং রুম। কপালের তার বিশাল তিনটে ভাঁজ, যেন ল্যাপটপ তার বউয়ের পানে তাকিয়েছে। সিয়ামের মনে আছে প্রথম যেদিন তার আবরারের সাথে দেখা হয়েছিল। সুইজারল্যান্ডের গম্ভিয়া নামক এক কোম্পানি চাকরি করত সিয়াম। একা মানুষ, বাড়ি ফেরার তাড়া নেই। অফিস টাইম শেষ হওয়ার পরে কানে হেডফোন গুঁজে নিস্তব্ধ রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিল এবং গুনগুন করে গান গাইছিল। হঠাৎ একটা গাড়ি এসে পেছনে থেকে সজোরে ধাক্কা মারে সিয়ামকে। ছিটকে পড়ে গাছের সাথে বাড়ি খেয়েছিল। প্রথম মাসের বেতন দিয়ে কেনা ফোনখানা ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল। কপাল ফেটে, হাত পা ভেঙে আধমরা হয়ে পড়েছিল। গাড়িটা মূলত আবরারের ছিল। সেই গাড়ি থেমে নেমে সিয়ামের কাছে আসে। কপাল কুঁচকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং বেহাল দশা দেখে কাকে যেন কল করে। ইংরেজিতে কিছু একটা বলেছিল। তারপর অর্ধমৃত সিয়ামকে একা ফেলে গাড়ি নিয়ে শো করে চলে যায়। মিনিট 10 পরে দুজন লোক এসে তাকে হাসপাতালে ভর্তি করায়। পুরনো কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলে সিয়াম। হুট করেই মনে মনে রাগ চেপে বসে। গম গম স্বরে বলে ওঠে, তুই সত্যিই মা ডাকতে বলবি? মায়া দয়া নেই শরীরে। তুই শালা মানুষই না, হারামি। তোর সাথে থাকতে আমার ভয় করছে। কিভাবে পারলি আমানের হাত ভাঙতে? আদ্রিকে। হাতে থেমে যায় আবরারের। ভ্রু কুঁচকে তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম চুপসে যায়। কথাগুলো গলায় আটকে পড়ে। উচ্চস্বরে নিচু হয়ে আসে। আমতা আমতা করে বলে, ও, ওই মাকে আমার বোনের নজরে দেখত। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে। গলায় ঝলানো হেডফোন কানে সেট করে নেয়, অতঃপর আবারও মনোযোগ দেয় নিজের কাজে। সিয়ামের বকবক শোনার ইন্টারেস্ট নেই তার। অসহায় সিয়াম গালে হাত দিয়ে তাকিয়ে থাকে আবরারের পানে। এই মুহূর্তে আদ্রিতার মতো তারও একখানা কবিতা মাথায় আসছে। দেখতে মানুষ কিন্তু স্বভাব বাঘের মতো। তাকে দেখে মুতে দেয় মাইয়া পোলা কতষ্ট। ভালোবাসায় কাঁচা শেখায় বারবার ডাব্বা। সে আর কেউ নয় আমার আবরার আব্বা। কবিতা খানা বিড়বিড় করে আওড়ায় সিয়াম। আজ বিন্দু পরিমাণ সাহস থাকলে উচ্চস্বরে বুক ফুলিয়ে কবিতা বলতো। আফসোস সাহস নেই। সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে চলে যায় কিচেনে। ভীষণ খিদে পেয়েছে। এই মুহূর্তে খাবার প্রয়োজন। আতিয়া বেগম অনেক কিছু রান্না করে রেখে গেছে। সিয়াম সব একাই সাবার করে ফেলবে আজকে। আহা কি শান্তি! আতিয়া বেগম অহনার ফোন খানা দিয়ে গিয়েছে আদ্রিতাকে। এই বাড়িতে একটাই টিভি আছে। সেটা ড্রয়িং রুমে। একা একা সময় কাটবে না, তাই ফোন দিয়ে যাওয়া। আদ্রিতার খুশি আর দেখে কে। কক্ষের দরজা আটকে বেশ অনেকক্ষণ কথা বলেছে আসিফ আদনানের সাথে। কালকেই সে সুইজারল্যান্ড আসছে। তারপর আদ্রিতাকে নিয়ে ঘুরবে গোটা শহর। অনেক কিছু দেখাবে। অতঃপর বাংলাদেশে পা রেখেই আদ্রিতার মায়ের কাছে বিয়ের প্রপোজাল দেবে। রাজি হলে হলো, না হলে দুজন মিলে পালাবে। এমনটাই শলা পরামর্শ করেছে।
আসিফ কল কাটতেই আদ্রিতার ভয় করতে শুরু করেন। বিশাল এই বাড়িখানায় একা একা থাকা যায়? আদ্রিতার মতো পুঁটি মাছ থাকতে পারবে? এটা সম্ভব? কখন না জানি ভূত এসে গিলে খেয়ে ফেলে। তার ওপর আদ্রিতার কক্ষের পেছনেই রয়েছে বিশাল পাহাড়। সেই পাহাড় থেকে যদি কিছু একটা চলে আসে। একা কক্ষে বড্ড ভয় করছে তার। অ্যানি শান্তিতে ঘুমুচ্ছে কম্বল মুড়ি দিয়ে। ভয়ার্তক আদ্রিতা অ্যানিকে কোলে তুলে নেয়। বেলকনির দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক দিলে। আশ্চর্য, আসিফের সাথে যখন কথা বলছিল তখন কেন ভয় করল না, আর এখনই বা কেন করছে? ভয়েরও কোনো কাণ্ডবজ্ঞান নেই। ধুরোর। বিরক্ত আদ্রিতা ফোন এবং অ্যানিকে নিয়ে কক্ষ ত্যাগ করে। ড্রয়িং রুমে আলো জ্বলছে। দিনের মতোই চকচকে। সোফাখানাও বেশ চওড়া। আদ্রিতা অ্যানিকে বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরে সোফায় গাইলিয়ে দেয়। কুশন বালিশ হিসেবে মাথায় দেয়। বাহ, এখন আর ভয় করছে না। শান্তিতে ঘুমতে পারবে। মৃদু হাসে আদ্রিতা। বিড়বিড় করে বলে, আসিফ আদনান স্বপ্নে এসে আমায় চুমু খেয়ে যান। শক্ত চুমু। যে চুমুতে আমি কপোকাত হয়ে যাব। ভোর হওয়ার আগেই আবরারের ঘুম ছুটে যায়। এটা বরাবরের স্বভাব। আজকেও তার ব্যতিক্রম নয়। ল্যাম্পপোস্টের পাশে হ্যালো কিটির মাথাওয়ালা ঘড়িখানা টিকটিক করে বেজে চলেছে। জানান দিচ্ছে, আবরার তাসনিন উঠে পড়ো। তোমার শরীর চর্চার সময় হয়ে গিয়েছে। চোখ বন্ধ করেই সাদা কম্বলের তলা থেকে হাত বের করে। ঘড়ির মাথায় থাকা বাটন চেপে সেটা বন্ধ করে। অতঃপর চোখ খুলে আড়মোড়া ভেঙে উঠে বসে। বেলকানির পর্দা সরানো। স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে বেশ কুয়াশা পড়েছে। বাঁ হাতে চোখ ডলে নেয় আবরার। এলোমেলো চুলে হাত বুলিয়ে কোমর হতে কম্বল সরায়। দৃশ্যমান হয় গোটা শরীর। 2 কোয়ার্টার প্যান্ট ছাড়া আর কিছুই নেই। মার্বেল ফ্লোরে পা রেখে জুতো খুঁজে নেয়। পেয়েও যায় মুহূর্তে। জুতো পরে বিছানা ছাড়ে। প্রথমেই কম্বল ভাঁজ করে কাবাডে রাখে। বিছানা চাদর টানটান করে বালিশ সাজিয়ে কক্ষ হতে বেরিয়ে যায়। 1 কাপ কফি ছাড়া সকাল শুরু হয় না। শেষ সিঁড়িতে পা রাখতেই আবরারের চোখ আটকায় সোফায় ঘুমিয়ে থাকা আদ্রিতার পানে। লম্বা চুলগুলো ফ্লোরে বিছিয়ে আসে। সাদা রঙের টপস খানা ওপরে উঠে গিয়েছে। স্কার্টের অবস্থাও শোচনীয়। হাঁটুর ওপরে চলে এসেছে। ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। অ্যানি ওড়নার মধ্যে ঘুমিয়ে আছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে আবরার। ঘাড় বাঁকিয়ে তাকায় সিয়ামের কক্ষের পানে। যে কোনো মুহূর্তেই বেরিয়ে আসবে ইডিয়েটটা। দাড়ি ভর্তি গালে হাত বুলিয়ে এগিয়ে আসে আবরার। আদ্রিতার উদ্রে অবস্থিত মধ্যবিন্দুর পানে নজর পড়তেই পুরুষালী চিত্ত লাফিয়ে ওঠে। কাটা দিয়ে ওঠে শরীরে। কঠিন কিছু গালি আওড়ে নজর ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বেহায়া চোখ দুটো সরতে নারাজ। অগত্য বসে পড়ে ফ্লোরে। নজর পড়ে ফোনের পানে। সেটা হাতে তুলে কল করে সিয়ামের নাম্বারে। বেশ সময় লাগে রিসিভ হতে। হ্যালো বলার আগেই আবরাট বলে ওঠে, 10টার আগে রুম থেকে বের হবি না। সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কাটে। পরপরই ফোন খানা অযত্নে ফেলে রাখে অন্য সোফায়। চলবে।